বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন বের করে নাম্বারটা দেখতেই শরীরে হালকা ঝাঁকুনি দিয়ে উঠল। কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ বলো। কই তুমি? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কয়টা বাজে রাত? 11টা। আজকে আসো বাসায়, তারপর দেখাচ্ছি। বলেই কল কেটে দিল। আজকে বাসায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এটা নিশ্চিত। এটা অবশ্য নতুন না, প্রায়ই এমন যুদ্ধ সামলাতে হয় আমার। আজকেও এর ব্যতিক্রম নেই। অফিস শেষ করে যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিব সেই সুযোগটুকু নেই, শুধুমাত্র এই বইয়ের জন্য। বিয়ে করে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আগে জানলে কখনোই বিয়ে করতাম না। কি বিন্দাস লাইফটাই না ছিল আগে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার আগে গেলাম ফুলের দোকানে। এটাই একমাত্র উপায় আছে বাঁচার। আমি ভালো দেখে ফুলগুলো নিতে লাগলাম। তারপর একটা রিকশায় উঠলাম বাসায় যাওয়ার জন্য। আসুন যেতে যেতে বিস্তারিত কিছু বলি। আমি দিহান রহমান, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। বাবা মায়ের একমাত্র ছেলে। পড়ালেখা এবং চাকরির সুবাদে শহরে আসা। আরিশা হচ্ছে আমার স্ত্রী। সে আমার সাথে রাজশাহীতেই থাকে। বাবা মা গ্রামে থাকেন, ওনাদের নাকি ওখানেই ভালো লাগে। আর আমার খাওয়া দাওয়ার কষ্ট হবে বলে আরিশাকে আমার সাথেই থাকতে বলেছেন। আরিশার সাথে আমার বিয়েটা হয় অনেক কাহিনীর পর। আরিশা হচ্ছে আমার কাজিন ঋতুর ফ্রেন্ড। সেই সুবাদে তার সাথে দেখা, তারপর ভালো লাগা, আর তারপর দুই পরিবারকে জানিয়ে বিয়ে। ঘটনাটা ছিল ঋতুর জন্মদিনের দিন। আমরা সবাই ঠিক করি ঋতুকে বার্থডে সারপ্রাইজ দিব। আমরা সবাই কেক আনি সারপ্রাইজ দেওয়ার জন্য। সেই সাথে ঋতুর ফ্রেন্ডরাও আসে কেক নিয়ে। আর সেখানে আরিশাও থাকে। প্রথম দেখাতেই আমার ওকে ভালো লেগে যায়। কেক কাটা শেষে আমি ঋতুকে বললাম, কিরে সারপ্রাইজ কেমন লাগলো? অনেক ভালো, থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা, ওই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? আরে ওই যে শাড়ি পরে আছে। আরিশা। কিন্তু কেন? ও কি তোর সাথেই পড়াশোনা করে? আমার ফ্রেন্ড তো আমার সাথেই পড়াশোনা করবে, তাই না? মেয়ে হিসেবে কেমন? তুমি এত কিছু কেন জিজ্ঞেস করছো? কাহিনী কি বলো তো? আসলে আমার ওকে অনেক ভালো লেগেছে। ও কি প্রেম টেম করে? না, ও এসব প্রেম টেম পছন্দ করে না। আর একটা কথাও অনেক ডেঞ্জারাস, তাই ভুলেও ওর কথা মাথায় নিও না। ডেঞ্জারাস মানে? মানে ওর রাগ অনেক বেশি, আর সেই সাথে অনেক বদমেজাজি। গ্রুপের সবাই তাকে ভয় পায়, তাই আর নিজের বিপদ ডেকে এনো না। বাহ, তাহলে তো ভালোই। আমার তো এমন মেয়ে পছন্দ। রাগী মানুষের মন অনেক ভালো থাকে। তুই প্লিজ একটু সেটিং করিয়ে দে। কি? না বাবা, আমি এসবে নেই। আমি পারবো না। যে মেয়ে আমাকে গিলে খাবে। আহা, এমন করছিস কেন? ঋতু দেখ, আমি কিন্তু সিরিয়াস। তুই তো জানিস আমি কখনো এসব প্রেম টেম করিনি। এই প্রথম একটা মেয়েকে ভালো লেগেছে, একটু বুঝ। ওর যদি প্রেম টেম না পছন্দ কোনো সমস্যা নেই, আমি প্রেম করতে চাইবও না। পড়াশোনা শেষ করে সোজা বিয়ে করব। আল্লাহ, এত আগে চলে গেছো? আগে তো দেখি ওকে রাজি করাতে পারি কি না। সেটাই তো বলছি, দেখ। আজ না, সবাই এখানে আছে। আমি সুযোগ বুঝে একা ওর সাথে কথা বলবো। ঠিক আছে। কিছুদিন পর আমার জোড়াজুড়িতে ঋতু আরিশার সাথে দেখা করে। আর আমি দূরে দাঁড়িয়ে লুকিয়ে ওদেরকে দেখি। কি রে, কি হচ্ছে? হঠাৎ দেখা করতে বললি যে? তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার সাথে আবার কি গুরুত্বপূর্ণ কথা? বলছি, আগে বস এখানে। এবার বল, কি বলবি? তুই আমার কাজিন দিহানকে চিনিস? কোন দিহান? আরে, আমার জন্মদিনের দিন তোরা এবং আমার কাজিনরা মিলে যে সারপ্রাইজ দিলি,
সেখানে সবচেয়ে লম্বা আর ফর্সা একটা ছেলে ছিল না? হ্যাঁ, মনে পড়েছে। উনিই পরে আমাদেরকে হেল্প করেছিলেন তোকে সারপ্রাইজ দিতে। তো কি হয়েছে ওনার? কিছু হয়নি, তবে হবে। মানে কি বলতে চাচ্ছিস তুই? সোজাসাপটা বলবি? আসলে দিহান ভাইয়া তোকে পছন্দ করে। কি? দেখ, আমি জানি তুই রিয়্যাক্ট করবি, তাই কিছু বলার আগে আমার কথাগুলো শোন। বল। দেখ, আমার কাজিন দেখে বলছি না, দিহান ভাইয়া আসলেই অনেক ভালো একটা মানুষ। কখনো কোনো প্রেম টেম করেনি এবং কোনো মেয়ের সাথেও কথা বলে না। সেদিন সে আমাকে বলল যে এই প্রথম কাউকে নাকি তার পছন্দ হয়েছে, এবং সেটা তুই। বুঝলাম, আমি বলছি না উনি খারাপ, কিন্তু তুই তো জানিস যে আমি এসব রিলেশন পছন্দ করি না। আর এখন এসব কিছুর ইচ্ছেও নেই। এসবে গেলে পড়াশোনার অনেক ক্ষতি হবে। আমি জানি আরিশা, দিহান ভাইয়াকে আমি বলেছি সব, যে তুই আসলে কেমন। সে নিজেও বলেছে তুই বললে এসব রিলেশনে না গিয়ে সোজা বিয়ে করবে তোদের পড়াশোনা শেষে। এর ভেতরে তোরা একে অপরকে ভালো করে জানবি, তারপর না হয় সিদ্ধান্ত নিবি। কিন্তু দেখ, আমার কথা শোন, একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হবে, তাও অচেনা অজানা কাউকে। সে কেমন হবে কে জানে। এর থেকে ভালো তুই দেখে শুনে সিদ্ধান্ত নিবি। আর আমি তো বলছি না যে তুই আমার কথায় রাজি হ, আগে কথা তো বলে দেখ, তারপর ভালো না লাগলে আমি আর কিছুই বলবো না। ঠিক আছে, কথা বলবো, কিন্তু হ্যাঁ, আগে থেকে বলে রাখছি এসব রিলেশনে যাব না। যদি ভালো লাগে তো সোজা পরিবারকে জানিয়ে বাকি সব এগোবে। ঠিক আছে, সেটাই হবে। তারপর ঋতু আমাকে এবং আরিশাকে ভালো করে পরিচয় করিয়ে দেয়। প্রথমে আমরা ফ্রেন্ড হিসেবেই কথা বলি, একে অপরকে ভালো করে জানার চেষ্টা করি। ধীরে ধীরে আমরা দুজনেই দুজনকে পছন্দ করতে থাকি এবং পরে সেটা প্রকাশ করি একে অপরকে। সবশেষে সিদ্ধান্ত হয় যে পড়াশোনা শেষ করে দুজন দুজনের পরিবারকে জানাবো। আর তাই হয়। আমি এবং আরিশা দুজনেই মাস্টার্স শেষ করে আমাদের কথা পরিবারকে জানাই। প্রথমে অনেকেই দ্বিমত জানাই, কিন্তু আমি এবং আরিশা বুঝিয়ে শুনিয়ে সবাইকে রাজি করাই। তারপর দুই পরিবারের মতামত নিয়ে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। আজও দুজনে বুঝি না এটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আসুন এবার বর্তমানে ফেরা যাক। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দরজায় কলিং বেল দিলাম। প্রায় অনেকক্ষণ পরে দরজা খোলা হলো। আজকের দরজা খোলাটা একটু অন্যরকম, মানে আরিশা দরজা খুলে দিয়েই চলে গেছে। অন্যদিন আমি ফিরলে দরজা খুলে আমার কাঁধ থেকে ব্যাগ নিবে, তারপর সোফায় বসলে জুতা খুলে দিবে। কিন্তু আজকে কিছুই করল না, কারণ উনি রেগে বম হয়ে আছেন। আমি ধীরে ধীরে দরজা ঠেলে জুতা খুলে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ম্যাডাম রান্নাঘরে কাজ করছেন। আমি পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ম্যাডাম কি রেগে আছেন? আরিশা সাথে সাথে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল, তারপর কর্কশ গলায় বলল, খবরদার আমাকে ছুবে না এবং কোনো কথাও বলবে না। এই দেখো, তোমার জন্য তোমার পছন্দের গোলাপ এনেছি, একেবারে টাটকা। চিবিয়ে চিবিয়ে খাও তোমার গোলাপ। আজকে যতই ভালোবাসা দেখাও, আজকে কোনো নিস্তার নেই। সরি বউ, আর এমন। খবরদার তোমার মুখে বউ শব্দ উচ্চারণ করবে না। আর এই এক কথা তুমি প্রতিদিনই বলো, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বাসায় এসেছো কেন? বন্ধুদের সাথে ওদের বাসায় যেতে, এখানে কেন এসেছো? এসেছো ভালো কথা, ড্রয়িং রুমে ঘুমাবে, আমার রুমে আসার একদম চেষ্টা করবে না। এত শাস্তি দিও না বউ, মরে যাব। আমি কি বলেছিলাম 9টার ভেতরে বাসায় আসতে? সেখানে প্রতিদিন আসো 11টা 12টায়। আমি কি করব বলো? ওই হারামিগুলোই তো আমাকে ছাড়তে চায় না। এটা তো মাত্র একটা বাহানা। আসল কথা হচ্ছে বউ দিয়ে মায়া নেই, নয়তো এভাবে একা একটা ঘরে রেখে এত রাত করে বাড়ি ফিরতে না। আচ্ছা, আজকেই লাস্ট, আর হবে না। সরি, এই দেখো কান ধরছি, প্লিজ। আমি মানি না, তুমি প্রতিদিন এই একই কথা বলো। আজকে শেষবারের মতো শুনে নাও, প্লিজ।
ঠিক আছে, আজকেই শেষ। এরপর আর মানাতে আসলে আমি কিন্তু গ্রামের বাড়ি চলে যাব, সেখানেই থাকবো, আর তুমি থাকবে তোমার বাসায়। আচ্ছা ঠিক আছে। চলো খাবো। এ কি এ? টেবিলে খাবার রেখেছি, চলো খাবো। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আমার প্রচুর খিদে পেয়েছে। আমি টেবিলের দিকে তাকালাম। টেবিলে খাবার রাখা। এদিকে আমি বাহিরে খেয়ে এসেছি। এখন যদি এটা বলি তাহলে আজকে আমি শেষ। এমনিতে অনেক কষ্টে মানিয়েছি, এটা বললে তো আর নিস্তার নেই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? খাবে না নাকি বাহির থেকে খেয়ে এসেছো? মানে না, খাইনি, চলো খাবো। তারপর দুজন খেতে বসলাম। আমি অনেক কষ্টে খাবারগুলো গিললাম। তারপর খাওয়া দাওয়া শেষে রুমে এলাম। আরিশা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে, আর আমি শুয়ে শুয়ে ফোন টিপছি। তখনই আরিশা বলে উঠল, আজকাল মানুষের চোখে হয়তো ধুলো পড়েছে, আশেপাশে তাকানোর আর সময়ই হয় না। হবে কিভাবে? হয়তো নতুন কাউকে দেখে আর পুরাতনকে দেখার ইচ্ছে করে না। কথাগুলোর মানে আমি বুঝলাম, আমাকে উদ্দেশ্য করেই বলেছে। তাও না বুঝার ভান করে বললাম, মানে? কিছু না, ঘুমান, এসব আপনি বুঝবেন না, কিন্তু বন্ধুদের সাথে আড্ডা, অফিস ওসব ভালো করেই বোঝেন। তারপর আরিশা উঠে বিছানার একপাশ হয়ে শুয়ে পড়ল। বুঝলাম উনি ভীষণ অভিমান করেছেন আমার ওপর। আমি আলতো হাতে ওকে জড়িয়ে ধরলাম। ভেবেছিলাম আরিশা ছাড়িয়ে নেবে, কিন্তু তা করল না এবং কোনো রেসপন্সও করল না। বুঝলাম অভিমানের পাহাড় জমেছে। ম্যাডাম কি রাগ করেছেন? কোনো উত্তর নেই। পুরো ঘর নিস্তব্ধ, শুধু ফ্যানের শব্দ আর দুজনের নিঃশ্বাসের। আরিশা আমার থেকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। চুলের গুচ্ছগুলো কাঁধ থেকে গড়িয়ে বিছানায় পড়েছে। আমি আস্তে করে হাত বাড়ালাম, ওর চুলে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। আরিশা হালকা কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। এবার আমি ফিসফিস করে বললাম, এত রাগ ভালো না, হার্টে চাপ পড়ে যাবে। আরিশা কিছু না বলে চুপ করে থাকলো। আমি আবার বললাম, তুমি জানো, তোমার রাগ দেখলে আমার হাসি পায়, কারণ ওই রাগের নিচে কত ভালোবাসা লুকানো থাকে সেটা আমি ছাড়া কেউ জানে না। এবার আরিশা ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আমার দিকে। চোখে এখনও অভিমান, কিন্তু তাতে একটা মায়া মেশানো ঝিলিকও আছে। আরিশা ঠান্ডা গলায় বলল, তুমি এসব মিষ্টি কথা বলে সব ভুলিয়ে দিতে চাও, কিন্তু আমি ভুলবো না। আমি হেসে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, ভুলিও না, কারণ তুমি যদি রাগ না করো তাহলে আমি তো তোমার মন ভাঙার ভয়ও পাবো না, তাই রাগ করা ভালো। এসব বলে তুমি কি বোঝাতে চাইছো? প্রতিদিন তুমি এসব করবেই? আমার অনেক ভয় হয় দিহান, যদি হঠাৎ তোমার চোখে আমার থেকেও অন্য কাউকে বেশি ভালো লেগে যায়, তখন আমার কি হবে? আমি একটু থামলাম, তারপর ধীরে ধীরে ওর হাতটা ধরলাম। তুমি জানো, আমি যেদিন তোমার হাত ধরেছিলাম সেদিন থেকেই অন্য কাউকে দেখার সাহসটাই হারিয়ে গেছে। তুমি আমার অভ্যাস না, তুমি আমার শান্তি। আরিশা এবার নরম গলায় বলল, শান্তি? আমার মতো রাগী মেয়েকে নিয়ে শান্তি? আমি হেসে বললাম, তুমি রাগ করলেই বুঝি আমি কতটা তোমার ওপর নির্ভর করি। শান্তি মানে তো সেটাই, যাকে ছাড়া মন অস্থির হয়ে যায়। ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, কিন্তু আবার মুখ ঘুরিয়ে নিল। আমি কাছে গিয়ে বললাম, একটা কথা বলবো? না, এখন কথা শুনতে মন চায় না। তবুও বলবো। তুমি রাগ করো, চিৎকার করো, শাস্তি দিও, আমি মেনে নিব, কিন্তু কখনো দূরে চলে যেও না। তুমি না থাকলে এই বাতাসটা ফাঁকা লাগে, আমি নিজেও ছন্নছাড়া হয়ে যাই। ওর চোখে পানি জমে উঠল, আমি সেটা টের পেলাম। তুমি এমন কেন? আমি রাগ ধরে রাখতে পারি না তোমার উপর। কারণ আমি তোমার প্রিয় মানুষ। তুমি যতই ডেঞ্জারাস, আমি ততই পাগল। আরিশা চুপচাপ তাকিয়ে থাকলো আমার দিকে। আমি ওর গালে আঙ্গুল বুলিয়ে বললাম, এই গালটা না রাগ করলে লাল হয়ে যায়। তুমি জানো, আমি এই গালে চুমু দিয়ে রাগ কমিয়ে দিতে পারি।
আরিশা হালকা করে ঠোঁট কামড়ে বলল, তুমি একটা অসভ্য। আমি হেসে বললাম, হ্যাঁ, তুমি তো বানিয়েছ এমন। আরিশা মুখ ঢেকে হাসল। আমি সেই সুযোগে ওর মুখের পাশ থেকে চুল সরিয়ে কানে কানে বললাম, এই হাসিটা আমার অনেক প্রিয়। পুরো পৃথিবী হারিয়ে গেলেও আমি শুধু এটা দেখতে চাই। আমি যতই রাগ করি না কেন তুমি ছাড়া কেমন শূন্য লাগে। আমি ওর হাত শক্ত করে ধরলাম। তাহলে চলো একটা চুক্তি করি। কি চুক্তি? আমি প্রতিদিন তাড়াতাড়ি বাসায় আসব, আর তোমাকে এত দীর্ঘ অপেক্ষা করতে হবে না। চুক্তি ঠিক আছে, তবে এক শর্তে। আবার কি শর্ত? প্রতিদিন রাতে আমার কপালে চুমু না দিলে ঘুমোতে দিব না। আমি হেসে বললাম, এই চুক্তিতে আমি খুশি, কারণ তাতে আমারই লাভ বেশি। আমি ধীরে ধীরে ওকে জড়িয়ে নিলাম। আরিশার মাথা আমার বুকে, আর আমি ওর কপালে চুমু দিলাম। বাইরে জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। তুমি জানো, তোমার নিঃশ্বাসের গন্ধে আমার ঘুম আসে। আর তুমি যখন আমাকে জড়িয়ে ধরে রাখো মনে হয় আমি পুরো পৃথিবীর সুখ পেয়ে গেছি। এমন শান্তবিশিষ্ট বউ হয়ে থেকো। আরিশা আধো ঘুমে মৃদুস্বরে বলল, প্রতিশ্রুতি ভাঙলে কিন্তু সত্যি ডেঞ্জারাস হয়ে যাব। তুমি যতই ডেঞ্জারাস হও না কেন, আমি ততই তোমার প্রেমে পড়ি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। ঘরের ভেতর একজোড়া মানুষ নরম ভালোবাসায় গলে যাচ্ছে নিঃশব্দে। রাতের ঝগড়া, রাগ, মানবাভিমান শেষে নেমে এলো নরম এক সকাল। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে। বাতাসে হালকা ফুলের গন্ধ। আমি এখনও আধো ঘুমে। পাশে আরিশা চুপচাপ বসে আছে। ওর হাতে এক কাপ ধোয়া ওঠা চা। চুলগুলো এলোমেলো, মুখে মৃদু হাসি। আমি চোখ মেলে তাকাতেই আরিশা হালকা গলায় বলল, সূর্য কিন্তু অনেক আগেই উঠেছে, অথচ তোমার ওঠার নাম নেই। সূর্য উঠলেও কি, আমার সকাল তো শুরু হয় তোমার মুখ দেখেই। আরিশা ভ্রুকুচকে বলল, এই ডায়লগগুলো কে শেখায় তোমাকে? কেউ না গো, নিজেই আবিষ্কার করি। তুমি না আসলেই একদম বাচ্চাদের মতো আচরণ করো। গত রাতে রেগে গিয়েছিলাম সত্যি, কিন্তু তুমি যখন ওইভাবে জড়িয়ে ধরলে। বলেই থেমে গেল। তারপর আরিশা নিচু গলায় বলল, তখন রাগ কোথায় জানি উড়ে গেল। শুধু মনে হচ্ছিল মুহূর্তটা থাকুক এমন করেই। আমি ওর হাত ধরলাম। তুমি জানো, কাল রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এই মেয়েটাকে ছাড়া আমি কিছুই না। আরিশা একটু লজ্জা পেয়ে বলল, তুমি এসব বললে আমার আর রাগ করতে ইচ্ছে করে না। আমিও তো তাই চাই ম্যাডাম। হয়েছে, আর না। তুমি অফিসে যাবা না? আজ যাব না, ছুটি নিয়েছি। আরিশা অবাক হয়ে বলল, ছুটি হঠাৎ কেন? কারণ আজ বউয়ের মন জয় করার দিন। পুরো দিন তোমার সাথে কাটাবো। এইভাবে করলে সবাই তো বলা বলি করবে এই লোক বইয়ের দাস হয়ে গেছে। বলতে দাও, আমি তো গর্ব করে বলবো আমি আমার রানীর দাস। আরিশা হেসে ফেলল এবার। হাসির ভেতরেও একটু লজ্জা মেশানো মিষ্টি ভাব। আমি ওর হাত টেনে নিজের দিকে আনলাম। চা তো ঠান্ডা হয়ে গেল। দাঁড়াও, গরম করে আনছি। তার কি প্রয়োজন? তোমার রূপের আগুনেই তো গরম করা যাবে। চুপ করো ফাজিল, সব সময়ই শুধু তেল মারা। তেল না গো, ভালোবাসা। আরিশা কাপটা এগিয়ে দিয়ে বলল, এই নাও চা খাও। এসব কথা বলে আমার মন গলানোর চেষ্টা করো না। আমি কাপটা হাতে নিয়ে বললাম, এমন একটা বউ থাকলে কথা না বলে থাকা যায়? আচ্ছা দিহান, তুমি এমন কথা বলা শিখলে কবে থেকে? যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি সেদিন থেকেই। জানো, আগে কখনো এমন সকাল উপভোগ করিনি যেমনটা তোমার সাথে করি। তুমি না থাকলে সকালই হতো না আমার জন্য। আমি হেসে বললাম, এই ডায়লগটা আমি কপি করব। মায়ের একটাও মাটিতে পড়বে না।
এই মিষ্টি মার খেতে আমি 1000 বার রাজি আছি। আরিশা হেসে ফেলল। হাসিটা এমন মিষ্টি যে মনে হলো চায়ের গন্ধের মধ্যেও ওর হাসি মিশে যাচ্ছে। আমি কাপ নামিয়ে বললাম, একটা কথা বলবো? বলো। আমি চাই আজ শুধু আমাদের দিন হোক। মানে আজ অফিসে যাব না, সারাদিন তোমার সাথে কাটাবো। রান্না, খাওয়া, গান শোনা, সব কিছু একসাথে। বাহ, এখন অফিস বাদ দিয়ে এসব করবে? কারণ আমি যে তোমার প্রেমিক স্বামী, এই পদবিটা কিন্তু আমি ভালোই পালন করি। তুমিও না পারো। তাহলে চলো আজ দিনটা শুরু করি একটু অন্যভাবে। আমি উঠে গিয়ে ওর পেছনে দাঁড়ালাম। চুলগুলো আলতো করে কাঁধে সরিয়ে বললাম, তোমার চুলের গন্ধটা আমাকে সবচেয়ে বেশি নেশা ধরায়। আরিশা হাসল, কিন্তু লজ্জা পেল। বলল, এইসব নাটক বাদ দাও আর সরো, আমার অনেক কাজ আছে। নাটক না, এটা তো আমার বাস্তবতা। এই চুলে, এই চোখে, এই ঠোঁটে আমি প্রতিদিন হারিয়ে যাই। আরিশা মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো, চোখে একটু লজ্জা, একটু ভালোবাসা। আমি হাত বাড়িয়ে ওর গাল ছুঁয়ে বললাম, তোমার রাগটা না এই গালের মতোই নরম, একটা কিস করি। আরিশা চমকে বলল, কি? না, এসব সকাল সকাল ঠিক না। আমি হেসে বললাম, তাহলে রাতেই একেবারে। তুমি না দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছ। অসভ্য তো হবই, কারণ এমন সুন্দরী বউ যে আছে। আরিশা এবার মুখ ঘুরিয়ে হেসে ফেলল। সে হাসিটা দেখে আমার মনে হলো দুনিয়ার সব আলো, সব গান, সব সকাল এ একটা হাসিতেই মিশে গেছে। তুমি জানো, আমি যখন তোমাকে দেখি তখন মনে হয় পৃথিবীর সব সুন্দর জিনিস তোমার চোখে আটকে আছে। ওর চোখ এক মুহূর্তের জন্য ছলছল করে উঠল, তারপর নিচু স্বরে বলল, তুমি এভাবে বললে আমি নিজেকে আটকাতে পারি না। আমিও ওর কপালে চুমু খেলাম, তারপর বললাম, আটকিও না। আমি চাই তুমি সীমা অতিক্রম করো, আর আমি সামলে নিব। তুমি আসলেই অনেক ফাজিল। শুধু তোমার জন্য। বাইরে বৃষ্টি শুরু হলো আবার। জানালা দিয়ে বাতাস আসছে। আরিশার চুলগুলো উড়ে এসে আমার মুখে লাগছে। আমার মন বলছে এই মুহূর্তটা থেমে যাক, শুধু আমরা থাকি। তাহলে থামিয়ে দাও না, কে বারণ করেছে? বারণ করলেও যে আমি আজ শুনবো না। দুজনেই হেসে উঠলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ভেতরে ভালোবাসা। সব অভিমান মিশে গেল সকালের রোদে, আর এই রোদে জলজল করছে শুধু একজোড়া হৃদয়ের গল্প। এভাবেই কাটতে লাগলো আমাদের খুনসুটি এবং ভালোবাসার সংসার। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।